সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তোমাদের পদার্থবিজ্ঞানের শিক্ষক। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর সিলেবাস, যদিও কিন্তু দশম শ্রেণী তারাও এই ক্লাসটা ফলো করতে পারবে। নবম দশম উভয় ক্লাসেরই সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় তোমরা জানো তরঙ্গ শব্দ, সেখান থেকে আমরা একটু বিষয় আজকে আমরা আলোচনা করব সরল স্পন্দন গতি। সেখানে তোমরা বই খুললে দেখবা প্রথমে আছে সরল স্পন্দন গতি। তো এটা প্রথম ক্লাস, প্রথম দিকে আমরা সংজ্ঞা টঙ্গাগুলো একটু বেশি আলোচনা করব। এরপরে ক্লাসগুলো তোমরা গাণিতিক টার্মগুলো আস্তে আস্তে পাবে। সরল স্পন্দন গতি আলোচনার আগে আমরা কিছু কিছু টার্ম এখানে জানবো, সেই সংজ্ঞাগুলো আমি বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমাদের লাগবে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, সেই সংজ্ঞাটা আমি বলবো কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন তোমরা দেখো ঘড়ির কাঁটার গতি, এটা বারবার দেখবে যে একটা সময় 12টা, মনে করো 12টা যে কাঁটাটা আছে, 12টার চিহ্নিত অংশটা, ঘড়ির কাঁটাটা কিন্তু 12টাকে একটা নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে। তাহলে এটা হলো পর্যাবৃত্ত গতি। এই সংজ্ঞাগুলো লাগবে। তারপরে আরও কিছু সংজ্ঞা লাগবে তোমাদের, সেইগুলো আমি বলছি। যেমন দেখো সরল সন্দিত স্পন্দন, এটা তো আমরা আলোচনা করব। এটা বিস্তারিত আলোচনার আগে আমি একটা সংজ্ঞা এখানে লিখছি। দেখো তোমরা পাঠ্য বইয়ে অনেকটা পাবে কিন্তু পুরোপুরি নাই, সেই জন্য আমি এটা লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবে। দেখো সরল স্পন্দন গতি, এটা ব্যাখ্যার আকারে কীভাবে হবে দেখো, যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তাহলে বস্তুর এই গতিকে সরল স্পন্দন গতি বা সরল দোলন গতি বলে। এই সংখ্যাটা একটু পরে আমি অন্যরকমভাবে বলবো, তবে তোমরা এটাই লিখবে। এখান থেকে দেখো, সুতরাং সরল স্পন্দিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ এ এবং সরণ এক্স এর মধ্যে যে সম্পর্ক, এই সংখ্যার ক্ষেত্রে সরল স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণ এ এবং সরণ এক্স এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো দেখো এ সমানুপাতিক, এটাকে আমরা কি বলছি ত্বরণ, আর সরণ হইল এক্স। ত্বরণ আর সরণের মধ্যে সম্পর্ক দেখো এ সমানুপাতিক মাইনাস এক্স। এটাকে যদি আমরা সমানুপাতিকটা যদি সমান করি, এখানে একটা ধ্রুবক আনতে হবে, এটাকে আমরা কে ডট ধরলাম ধ্রুবকটা, তাহলে এ সমান সমান মাইনাস কে ডট এক্স। এটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক। তোমাদের বইয়ে দেখবে এখানে এই সমীকরণগুলো এমনি লিখে ফেলছে, সেখানে বর্ণনা বিস্তারিত নাই। তারপর দেখবে এখানে যেহেতু বল ত্বরণের সমানুপাতিক, সুতরাং সরল দোলন গতির ক্ষেত্রে আমরা বলতে পারি বল ও সরণের সমানুপাতিক। এখান থেকে যেহেতু ত্বরণ এটা সরণের সমানুপাতিক, আবার বল ত্বরণের সমানুপাতিক, সেখান থেকে আমরা বলতে পারি কি সরল দোলন গতির ক্ষেত্রে যে গতিটা আমরা আলোচনা করছি, গতির ক্ষেত্রে আমরা বলতে পারি বল ও সরণের সমানুপাতিক, বলটাও সরণের সমানুপাতিক। তো বল যদি এফ হয় আর সরণটা আমরা বলছি এক্স, তাহলে বল সরণের সমানুপাতিক হলে এফ সমানুপাতিক মাইনাস এক্স। এই যে সরণটা এখানে মাইনাস এক্স দিয়ে দিলাম, এখানে ত্বরণ ছিল, এটার পরিবর্তে আমরা এফ লিখলাম, তাহলে বল সরণের সমানুপাতিক বিভব, তাহলে এফ সমানুপাতিক মাইনাস এক্স। এখান থেকে বা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখান থেকে দেখো, সুতরাং বলা যায় হুকের সূত্রের কারণে যে চন্দিত স্পন্দন গতি হয় তাকে সরল স্পন্দন গতি বলা হয়। এখন হুকের সূত্রটা কি দেখো, হুকের সূত্র, এখানে একটা হুকের সূত্র আসছে কেন, তোমরা এর আগের অধ্যায় পড়ে আসছো। স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্রটা ছিল কি ফিরন বিকৃতির সমানুপাতিক, যে ফিরন সমানুপাতিক বিকৃতি, এটা হলো হুকের সূত্র। হুকের সূত্রের কথাটা এখানে আমি যেহেতু আসছে সেই জন্য হুকের সূত্রটা আবার বলবো। হুকের সূত্র কি স্থিতিস্থাপক সীমার মধ্যে ফিরন সমানুপাতিক বিকৃতি, ফিরন বিকৃতি সমানুপাতিক। তাইলে এই লাস্টের লাইনটা, এটা তোমাদের বইয়ে এমনি উঠাই দিচ্ছে, তার বর্ণনা দেয় নাই, সেই বর্ণনাটা আমি এখানে দিয়ে দিই। হুকের সূত্রের কারণে যে স্পন্দিত বা স্পন্দন গতি হয় তাকে সরল স্পন্দন গতি
বলা হয়। এটা গেল বিস্তারিত আলোচনা। এখান থেকে সরল স্পন্দন গতির আরেকটা সংজ্ঞা তোমরা আমি এটা বলে দিচ্ছি মুখে, দেখো সেটাও, এই সংজ্ঞাটাও তোমরা অনেক জায়গায় পাবে। সেটা হলো দেখো, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলা হয়। যেমন একটা সরল দোলকের গতি একটা নির্দিষ্ট সময় দেখবে একদিকে যাচ্ছে আর বাকি অর্ধেক সময় অন্য দিকে যাচ্ছে, এটাও একটা সরল স্পন্দন গতি। এটা যেমন সরল দোলকের গতি, কম্পনশীল সুরশলাকার গতি বা গিটারের গতি ইত্যাদি। তাইলে এখান থেকে সরল স্পন্দন গতি যদি সংজ্ঞা আছে, ব্যাখ্যাটা তোমরা এতটুকু পর্যন্ত দিবে এখান থেকে। এটা যেহেতু প্রথম দিকের একটু সংজ্ঞা টাইপ, সেই জন্য একটু বিস্তারিত বর্ণনা হবে আর কি। আর এটার উদাহরণ, সরল স্পন্দন গতির উদাহরণ কি কি হবে, উদাহরণগুলো তোমরা মনে রাখবে। সেগুলো হলো কম্পমান সুর শলাকার গতি, তারপরে সরল দোলকের গতি, স্প্রিং এর গতি, এগুলা। এখন সরল দোলকের গতি দেখো, এটা তোমরা লিখে নিবে, আমি বুঝে দিচ্ছি। দেখো সংজ্ঞাটা পুরোটা এখান থেকে উদাহরণ বলা হয়েছে সরল দোলকের গতি। দেখো সরল দোলকটা কি সেটা আমি দেখাচ্ছি। দেখো এখন উদাহরণে আসছে সরল দোলকের গতি। এখন সরল দোলকটা কি দেখো, আমরা একটা সরল দোলক এরকম বানাইতে পারি। একটু সমান করে তোমরা দেখতেছো একটা ভারী বস্তুকে, গোলক মনে করো, এটাকে একটা সুতা দিয়ে ঝুলিয়ে দিই। সুতা দিয়ে ঝুলিয়ে এটাকে যখন টেনে আমরা এভাবে এদিকে টানবো, তারপর যখন ছেড়ে দিব এটা আবার এখান থেকে ওই দিকে যাবে, এখানে এসে আবার ওই পাশে চলে যাবে। তাহলে এটা উভয় দিকে দুলতে থাকে, এটাকে বলা হয় সরল দোলক। তাহলে একটা ভারী এবং আয়তনহীন, সরল দোলকের একটা সংজ্ঞা আছে। দেখো, একটি ভারী আয়তনহীন বস্তুকে, ভারী কিন্তু আয়তনহীন বস্তুকে একটি নমনীয় অর্থাৎ নরম এবং অপ্রসারণশীল সুতা দ্বারা ঝুলিয়ে দিলে একটা সরল দোলক তৈরি হয়। তাহলে এই সরল দোলকটাকে খুব অল্প বিস্তারে টেনে ছেড়ে দিলে এটা তুলতে থাকে। তোমরা এরকম সরল দোলক দেখছো, অনেক সরল দোলক গড়িয়া কাটে দেখছে এভাবে নড়তে থাকে সেটা। তাহলে এই সরল দোলকের এই চিত্রটা এবং সরল দোলকের বর্ণনাটা আমি এখানে দিলাম এই জন্য যে তোমাদের বইয়ে একটা সমীকরণ এখানে ইউজ করছে। সেটা কি দেখো, যদি আমাদের বইয়ে আছে, যদি একটা স্প্রিং এর ধ্রুবক কে, একটা স্প্রিং এর ধ্রুবক কে এবং ভর m হয়, স্প্রিং এর ধ্রুবক কে ভর m হয়, তাহলে ভরটির দোলনকাল। এখন দোলনকাল কি দেখো, একটা সরল দোলকের দোলক এটাকে ছেড়ে দিলে, এদিকে টেনে ছেড়ে দিলে এটা এখানে এসে ওইখানে গিয়ে আবার যখন এখানে আসবে তখন একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হবে, এটাকে বলে দোলনকাল। তাহলে একটা স্প্রিং এর কথা এখানে বলা হয়েছে, যদি স্প্রিং ধ্রুবক কে এবং তার ভর m হয়, তাহলে ভরটির দোলনকাল t, দোলনকালকে t দ্বারা প্রকাশ করে। t সমান 2 পাই রুট ওভার k বাই m। এই সমীকরণটা তোমাদের বইয়ে আছে, সেটা একটা স্প্রিং এর ধ্রুবক যদি k হয়, তার ভর যদি m হয়, তাহলে দোলনকালকে t সমান 2 পাই k বাই m। একটা স্প্রিংকেও যদি আমরা এইভাবে টেনে ছেড়ে দিই, দেখো একটা স্প্রিং এভাবে আমরা স্প্রিং, এটাতে একটা ভর ঝুলিয়ে দিয়ে, দেখো এটাকে ভর দিলাম, এটার ভর চাপা দিয়ে আবার ছেড়ে দিলে টেনে এটাও দুলতে থাকে, এটাও এটা এভাবে দুলে ওটাও উপরে নিচে দুলবে স্প্রিংটা।
তাহলে স্প্রিং এর ক্ষেত্রে এটা দোলনকালটি টুয়াইস পাই অথবা কে বাই এম। এখানে কেটা হলো স্প্রিং ধ্রুবক। এখানে স্প্রিং এর ধ্রুবকটা কনস্ট্যান্ট নির্ণয় করা, এগুলো তোমরা উপরে ক্লাসে গিয়ে আরো বিস্তারিত জানবে এবং এগুলো প্র্যাকটিক্যালও করবে তোমরা। তো এখান থেকে এটা যদি আমরা সরল দোলকের ক্ষেত্রে আসি, যদি এল দৈর্ঘ্যের একটি সুতা, এই যে এটা এল দৈর্ঘ্যের যদি সুতাটা হয় এবং একটি ভারী বস্তু, যদি এটা ভারী বস্তু মনে করো, ভারী বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দোলনকালটি কি হবে? এরকম সুতা, এল দৈর্ঘ্যের একটা সুতাকে একটা ভারী বস্তু দিয়ে ঝুলিয়ে একটা সরল দোলক তৈরি করলাম, তাইলে এখানে দোলনকাল কি হবে? দোলনকাল হবে এখানে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। এখানে দেখো এই যে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। এই সংখ্যাটা এই যদি এটা সরল দোলকের ক্ষেত্রে হয়, আর এটা ছিল স্প্রিং এর ক্ষেত্রে, টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। এল দৈর্ঘ্যের একটা সুতা আর একটা ভারী বস্তুকে, এটাকে ভব বলা হয়, এটাকে ঝুলিয়ে দিলে একটা সরল দোলক তৈরি হবে। এটার ক্ষেত্রে দোলনকাল, দোলনকাল কোনটা হবে? যে এখান থেকে এখানে গিয়ে আবার যখন এখানে আসবে তখন একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হবে, এটাকে বলা হয়েছে দোলনকাল। এটা হবে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। এখান থেকে দেখো আমরা এই দুইটা সমীকরণ তোমাদের বইয়ে ছিল, এই দুইটাই আমরা বিস্তারিত আলোচনা এখানে তোমাদের বইয়ে নাই, এগুলো উপরে ক্লাসে গেলে তোমরা বিস্তারিত আলোচনাটা পাবে। এখান থেকে আমরা যেটুকু গণনা পাওয়া গেছে এটুকুকে আর একটু তোমাদেরকে ওই সরল সন্ধিত স্পন্দনের ব্যাখ্যা একটু দেখাইছি, আর এটা সরল দোলক থেকে এই জিনিসটা এখানে আসলো। এখান থেকে দেখো একটা গাণিতিক সমস্যা আমরা করতে পারি, সেটা হলো একটা কোশ্চেন এরকম হইতে পারে, দেখো 1 মিটার লম্বা একটা সুতা দিয়ে 10 গ্রাম বরের একটা পাথর ঝুলিয়ে দিলে তার দোলনকাল কত হবে? এটা দেখো প্রশ্নটা, এটা সিম্পল একটা প্রশ্ন, তোমাদের বইয়ে আছে। এটা সেটা শুরুর দিকে অধ্যায়টা, সেই জন্য আমরা প্রথম থেকে শুরু করতেছি, পরবর্তীতে বিস্তারিত আমরা গাণিতিকগুলো আলোচনা করব। পদার্থবিজ্ঞানের অঙ্ক করার ক্ষেত্রে তোমরা কি করবা, দেখো এখানে কি কি দেওয়া আছে এটা লিখবে এখানে, প্রশ্নটা পরে দেখবে এখানে কি কি দেওয়া আছে। দেখো 1 মিটার লম্বা সুতা, তাহলে সুতার দৈর্ঘ্য প্রথমে কি লিখবে? সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য আমরা যে চিত্র দেখাইছিলাম সেখানে এল দ্বারা প্রকাশ করি, সুতার দৈর্ঘ্য এল সমান 1 মিটার। তারপরে এখানে একটা অভিকর্ষজ ত্বরণ লাগবে, সেটা লিখো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর কি বের করতে হবে? দোলনকাল। দোলনকাল টি সমান 1, এখানে এটা লিখবে। তারপরে আমরা জানি এল দৈর্ঘ্যের সুতা দিয়ে একটা ভারী বস্তু ঝুলিয়ে দিলে আমরা দোলনকালের সূত্রটা পাইছিলাম, সেটা ইকুয়াল টু টি সমান টুয়াইস পাই
√L/G। এই সূত্রটা আমরা পেয়েছিলাম। এখানে মানগুলো বসিয়ে দাও। t সমান 2 পাই এর মান তোমরা জানো 3.1416। তারপরে এই মানটা বসাও। এখানে l এর মান কত 1 আর g এর মান 9.8। এককটা আমি লিখতেছি না, একবারে করে লিখবো। এখানে এটা গুণ করলে কত আসে দেখো। গুণ করলে এটা গুণ করলে 6.2832 ইনটু আর এটাকে করলে এটা 9.8 1/9.8 তোমরা ক্যালকুলেটরে করবা, এটা আসবে 0.3194। এটাকে করলে প্রায় 2 সামথিং আসবে। এটাকে গুণ করে দেখো তোমরা, গুণ করলে 2.01 সামথিং আসবে। এখানে 0.3 এটা ক্যালকুলেটরে করে দেখবে। তো সেকেন্ড টি এর মান যেহেতু এটা টি এর একক হলো, সময়ের একক হলো সেকেন্ড। তাহলে দেখো এখান থেকে যে সূত্রটা আমরা লিখলাম সেটা দিয়ে একটা অঙ্ক, এটা তোমাদের বইও আছে, তোমরা সেখানে দেখলে পারো। আর করার সময় এইভাবে করবে। এখানে দেখো ভরটা লাগতেছে না, তাহলে দোলনকালের ক্ষেত্রে এখানে ভরটা ফ্যাক্টর না। বস্তুটা কি ছোট হইলেও না বড় হইলেও সেটা দোলনকালের উপর নির্ভর করবে না। বস্তুটা বড় হইলেও দোলনকাল যা হবে, ছোট হইলেও একই হবে। বড়ের উপর এখানে নির্ভর করতেছে না দোলনকাল। সুতরাং এখান থেকে আমরা এই সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে আরেকটা সংজ্ঞা এখান থেকে দেখো, যেটাতে আমরা আলোচনা করলাম সেখান থেকে আরেকটা সংজ্ঞা আমরা লিখতে পারি সরল সন্ধিত স্পন্দন। সেটা হলো দেখো, যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরলরৈখিক হয়, ত্বরণ সরণ সাম্যাবস্থা থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং দিক সবসময় সাম্যাবস্থান অভিমুখী হয়, তাহলে বস্তু কণার ওই গতিকে সরল সন্ধিত স্পন্দন বলে। এটা হলো লাস্টে আরেকটা সংজ্ঞা আমরা বললাম। সংজ্ঞাটা আমি আবার বলি দেখো, যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু কণার গতিপথ সরলরৈখিক হয়, এর ত্বরণ সাম্যাবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সবসময় সাম্যাবস্থান অভিমুখী হয়, তাহলে বস্তু কণার ওই গতিকে সরল সন্ধিত স্পন্দন বলে। এই সংজ্ঞাটাও তোমরা অনেক জায়গায় পাবে। এখন দেখো এই সরল স্পন্দনের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা কিছু বৈশিষ্ট্য লিখব। সরল স্পন্দনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো দেখো। সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো দেখো। এটি একটি পর্যাবৃত্ত গতি, এটি একটি পর্যাবৃত্ত গতি। তারপর 2 নম্বর, এটি একটি স্পন্দন গতি, এটি একটি স্পন্দন গতি। 3 নম্বর দেখো, এটি সরল রৈখিক গতি, এটি সরল রৈখিক গতি। তারপরে 4 নম্বর দেখো, ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। আমি কয়েকটা বৈশিষ্ট্য লিখলাম, এখানে আরো অনেক ধরনের বৈশিষ্ট্য তোমরা হয়তো খুঁজে পাবে। সেখান থেকে এই সরল স্পন্দন গতির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো তো আছে, সেখানে পড়তে গিয়ে আমরা পরে ক্লাসে আমরা যাব। এই ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। সেখানে দেখো সরল স্পন্দন গতির কয়েকটা সংজ্ঞা বা কয়েকটা রাশি নিয়ে আমরা আলোচনা করব। সরল স্পন্দন গতির ক্ষেত্রে কয়েকটা রাশি, সেটা হলো পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার এবং দশা। পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার এবং দশা,
এই রাশিগুলা আমরা সরল স্পন্দন গতির ক্ষেত্রে পাবো, সেগুলো আমরা পরে ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে আজকে আমরা শুধু সংজ্ঞা জাতীয় বিষয়গুলা বা প্রাথমিক যে আলোচনা সপ্তম অধ্যায়ের সেটা আমরা আলোচনা করলাম। তোমরা এর পরের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, তাহলে বাকি অধ্যায়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবা। প্রথম ক্লাস এটা শুধু ইন্ট্রোডাকশন ছিল, সংজ্ঞা টঙ্গা এগুলো ছিল। এর পরের ক্লাসগুলো তোমরা স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে দেখবা, তাহলে অধ্যায়টা পুরো বুঝতে পারবা। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।